পাহাড়ের এই পথে না আসলে হয়তো উত্তরবঙ্গের এই সৌন্দর্যকে খুব মিস করতাম। একদিকে যতদূর চোখ যায় চা বাগান, দুদিকেই চা বাগান, আর তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আমাদের যাওয়ার পথ। আর এদিকে সমতল, গরু বাছুর চড়ছে, জংলি ফুল ফুটে আছে, আর ওই দিকটাতে একেবারে উঁচু উঁচু পাহাড়, গাছগাছালিতে ঘেরা। উত্তরবঙ্গের এই সৌন্দর্য সত্যিই অপূর্ব। পাহাড়ি চা বাগানের বুক চিরে ছুটে চলেছি উত্তরবঙ্গের আরও উত্তরে। আর এই মায়াবী প্রকৃতির মাঝখানে বাঁক নিয়ে এগিয়ে চলেছে কুয়াশায় মোড়া তিস্তা। পাহাড়ি পথ বাঁক নিয়ে উঠে গেছে আরো পাহাড়ের দিকে। ওই দেখো সামনে উত্তরবঙ্গের নতুন আইকন লুপ সেতু। এই সেতু সত্যি উত্তরবঙ্গের আরেক নতুন আকর্ষণ। ভয় পেও না, এ চলার পথে লুপ সেতুকে একবার উপভোগ করো। উত্তরবঙ্গে বেড়াবার স্মৃতিতে রয়ে যাবে এক অসাধারণ অভিজ্ঞতা। ব্রেকফাস্টের টেবিলে আমরা এসেছি। আমরা ব্রেকফাস্টে নিয়েছি মোমো আর চা। খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্রেকফাস্ট সেরে আবার যাত্রা করব। এখন চলতে চলতে এই পাহাড়ি গায়ের পাশে থামতেই হলো। নিচের পাহাড়ি পথকে দেখো, বিশাল অজগরের মতো পাক খেয়ে নেমে গেছে যেন পাহাড়ি গ্রামের দিকে। সত্যি অপূর্ব। পাহাড়ি পথের বাঁক ঘুরতেই যেন আবার নতুন ছবি। এখানে পাইনের বন তাকিয়ে আছে অবাক বিস্ময়ে আকাশের দিকে। আর এই ভর দুপুরে পাইন বনের ভিতর থেকে ভেসে আসছে লক্ষ ঝিঁঝির ডাক। এই অসাধারণ পাহাড়ি পথ বেয়ে চলে এলাম আজকের ঠিকানায়। আমরা আমাদের হোমস্টেতে এসে পৌঁছলাম। এটাই সেই সাইলুং ভ্যালি হোমস্টে, কাফেরগাঁও। একটু সময় লাগলো, কিন্তু কিছু করার নেই। তো এখানে এখনও ঢুকিনি আমরা। রিসেপশানে যে ফর্মালিটি সেগুলো করে ভিতরে যাব, তারপরে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। এই সিঁড়ি দিয়ে উঠে রেলিং দেওয়া একটা খোলা বারান্দা। মৌসুমী ওদিকে বসে আছে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কিন্তু যদিও এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, যেহেতু চারদিকটা মেঘে ঢেকে গেছে। আর এটা আমাদের রুম। না, কিন্তু এখান থেকে এমনিও বসে থাকতে খুব ভালো লাগছে। সামনে পাইন, জঙ্গল টঙ্গল, খুবই ভালো লাগছে। আমাদের আজকে থাকা রুমটাকে একবার দেখাই। দেখুন, পুরো রুমটাই উডেন ফিনিশ। এদিকে একটা সিঙ্গল বেড আছে, এখানে কার্পেট পাতা, আর এদিকে একটা ডাবল বেড, এদিকে আয়না, একটা ছোট সেন্টার টেবিল, জলের গ্লাস, ডাস্টবিন ইত্যাদি যেমন থাকার আছে। আর ওয়াশরুমটা বড়, গরম জলের ব্যবস্থা থেকে বালতি, মগ, ডাব্লিউসি সবই আছে। খুব ভালো, এক কথায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে অলরেডি আমাদের মালপত্র এসে গেছে। এখানে একটা আয়না দেওয়া আছে। আর যেটা দেখার সেটা এইখান থেকে দেখা যাবে। এখন মেঘে ঢেকে গেছে, দুপুর হয়ে গেছে, দেখা যাচ্ছে না। কালকে যদি ওয়েদার ভালো থাকে বা বিকালে, তাহলে হয়তো আমরা দেখতে পাবো। আর আমরা এই যে রুমটাতে আছি, সেই রুমটার ট্যারিফটা একবার আপনাদের বলে দিই। 1400 টাকা পার হেড পার ডে। তার মধ্যে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত যা কিছু খাওয়া।
নিচের এই দিকটা ডাইনিং এরিয়া, আমি যাবো একটু বাদে, তবে চারদিকটা একটু ঘুরে দেখছি। এই নিচের এই পোর্শনটা খুব সুন্দর, বিভিন্ন রকমের অর্কিড আর ফুল দিয়ে সাজানো। আর এখান থেকে উপরে ওই আমাদের রুমটা যেখানে আমরা আছি আর দাদারা যেখানে আছেন সেই রুমটা। আর ফ্রেশ হয়ে ডাইনিং এরিয়াতে চলে এলাম। খাবার এসে গেছে, দুপুরের খাবার আছে, সাদা ভাত, এদিকে আছে ডাল, পেঁয়াজ, আলু আর স্কোয়াশের তরকারি, ডিমের ঝোল আর ঝুরি ঝুরি আলু ভাজা। চারদিকটা একবার দেখিয়ে দিই, খুব ভালো। সবাইকার খিদেও খুব পেয়েছে, সবাইকার খিদেও খুব পেয়েছে আর খুবই ভালো এই এরিয়াটাতে। এখান থেকে জানলা দিয়ে বাইরের ভিউটাও দেখা যাবে, তবে ওই একই অবস্থা, কুয়াশার জন্য বাইরে পাহাড় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। দুপুরে ক্লান্তি কাটিয়ে বিকেলে কাফের গাঁওয়ের পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছি আমরা। আজ আর দূরে কোথাও যাব না, প্রায় জনমানবহীন নিঃশব্দে এই পাহাড়ি পথ বেশ ভালো লাগছে। এখানে একটা জিনিসই দেখার, প্রত্যেক বাড়িতে প্রচুর পরিমাণে ফুল গাছ এবং ফুল ভরে আছে গাছে। क्या नाम है तुम्हारा? नाम बदलिश ना। हेलो, ঘুরতে ঘুরতে কাফের গ্রামের মধ্যে একটা ছোট্ট জায়গায় এসে পৌঁছেছি। এখানে সুন্দর একটা বসার জায়গা, নিরিবিলিতে, কোথাও কোনো সাড়া শব্দ নেই, ঝিরঝির করে হাওয়া বইছে আর বাঁশের পাতায় যে শব্দ হয় সেই শব্দ হচ্ছে। আমরা দুজন চুপচাপ বসে আছি, বেশ শান্ত, বেশ নিরিবিলি জায়গাটা। আকাশ মেঘলা, পাহাড়ে গোধূলি নামছে, দুধারে নিঃশব্দ পথে শুধু পাখির ডাক, ওরাও ঘরে ফিরছে। একটা ছোট্ট পাহাড়ি গ্রাম কাফের গাঁও। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা সুন্দর ছোট্ট একটা বাড়িতে চলে এসেছি। সামনেটা একটা টি স্টল, চা খাওয়ার জন্য আমরা ঢুকেছি। চা পাওয়া যাবে, ওরা চা রেডি করছে, আমরা অপেক্ষা করছি চায়ের জন্য। খুব ভালো লাগছে, একদম নিরিবিলিতে এখানে বসে 2 কাপ চা খাওয়া। এখানে কি, এখানে মানে চা, আমি চা সন্ধ্যেবেলা খাই না, কিন্তু এখানে বসে আমার মনে হচ্ছে একটুখানি চা খাই, শুধু এই অ্যাম্বিয়েন্সটার জন্য। ভেরি নাইস ডে। দুজনে মৌসুমীরে আমি বসে চা খাচ্ছি, চায়ের টেস্টটা খুবই ভালো। আর আমার একটা আবহাওয়ার মধ্যে বসে চাটা খাচ্ছি, সেটা আরো ভালো লাগছে। যেখানে খাচ্ছি ওনার নাম প্রদীপ, প্রদীপদার এখানে এসে আমরা খাচ্ছি, খুব ভালো লাগছে। আপনারাও যদি কখনো কাফের গাঁও আসেন অবশ্যই এখানে এসে খাবেন। একেবারে। थैंक यू। काल भी जाना है, कितना दूर यहाँ से? नियर ही है, ठीक है। तो तुम लोग को तो बहुत अच्छा लगा, हम लोग को अच्छा लगा, हम आंटी दोनों को- को अच्छा लगा। ओके, फिर मुलाकात होगा, बाय। অন্ধকার নামছে, পাইন বনের পথ ধরে আজকের হোমস্টেতে ফিরে এলাম। সন্ধ্যের অন্ধকারে হোমস্টেতে ফিরে এলাম, আর বিভিন্ন রঙিন আলোতে হোমস্টেটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। ঘরে আসতে না আসতেই চলে এলো লিকার চা আর ভেজ পকোড়া। না, দুধ চাও আছে। তবে তার সঙ্গে দুধ চাও আছে, আমি দুধ চা খাই। হোমস্টে বারান্দায় বসে অনেকক্ষণ সবাই মিলে গল্প করলাম, তারপরে খাওয়ার জায়গায় চলে গেলাম। আজ বাইরের দিকটা আর কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে গেছে এবং খুব ঠান্ডাও পড়েছে।
রাত্রে খাবারের জায়গায় চলে এলাম। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু ভিতরে সব খাবারই বেশ গরম গরম। রুটি, ধোঁয়া উঠছে রুটি দিয়ে, আলু ভাজা আর চিকেন। ঠান্ডা আর গরম খাবার বেশ জমে গেছে। চলো খাওয়া যাক। কুয়াশায় মোড়া কাফের গাঁয়ের সকাল। গুড মর্নিং। সকালে এক কাপ চা নিয়ে কাফের গাঁয়ের এই সাইলুং ভ্যালি হোমস্টের বারান্দায় এসে বসে আছি। ভীষণ নিস্তব্ধ চারদিকটা। শুধুমাত্র এখানে সকালের নিস্তব্ধতা ভাঙে পাখির ডাকে। সকালবেলাটা আরও নিস্তব্ধ ছিল, কুয়াশায় ঢাকা ছিল। বিভিন্ন রকমের পাখি এখনও ডাকছে চারিদিকে। এই বারান্দার রেলিংয়ে এসে বসছিল। বাইরে একটা বেশ ঠান্ডা হাওয়া চলছে। আর সেটা আগেই বলেছি, যেহেতু এটা 5500 ফিট উচ্চতায় অবস্থিত এই কাফের গাঁও, স্বাভাবিকভাবে ঠান্ডাটা অনেক বেশি এখানে। শুধু মন খারাপ একটা কারণেই, ওই দূরে দেখুন কুয়াশায় ঢেকে আছে পুরো পাহাড়, কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি, কি আর করা যাবে। এমনকি ওইদিকে পাইন বনটার দিকে, সেখানেও কুয়াশায় ঢেকে আছে, অল্প দেখা যাচ্ছে। সকালে ব্রেকফাস্ট উইথ টি, এক কথায় খুব ভালো। সাইলুং ভ্যালির এই নির্জনতায় কাফের গাঁয়ে দুটো দিন অনায়াসে কাটিয়ে যেতে পারেন। ভীষণ নির্জন, ভীষণ একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে, খুব দূরে নয়। মালবাজার থেকে যদি আসেন মাত্র 50-60 কিলোমিটার, 1-1.5 ঘন্টার রাস্তা। আর এটা এনজেপি থেকে আসলে ওই 110 কিলোমিটার, 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা। মন চাইলেও উপায় নেই, ফিরতেই হবে। কাফের গাঁয়ে আমাদের সাইলুং ভ্যালিতে সময়টা বেশ ভালোই কেটে গেল। যেটুকু সময় আমরা এখানে ছিলাম বেশ ভালোই কেটেছে, ভীষণ নিরিবিলি। কাফের গাঁও একেবারে নিস্তব্ধ নিরিবিলি একটা ছোট্ট গ্রাম। আর সাইলুং ভ্যালির লোকেশন, তার বাইরের অ্যাম্বিয়েন্সও যথেষ্ট ভালো। যারা এখানে আছে হসপিটালিটিতে, তারা খুব ভালো ব্যবহার। তো আপনারা যারা আসবেন অনায়াসে এখানে আসতেই পারেন। মাত্র 2 দিন কাটাবার জন্য এটা একটা খুব ভালো লোকেশন। আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী বিভিন্ন জায়গাতে। সেই সব জায়গা দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব। আমাদের গাড়ি এসে গেছে, মিস্টার সুন্দরজি এসে গেছেন। আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য যাত্রা করছি। কাফের গাঁও থেকে এই পাইন বনের রাস্তা ধরে আমরা প্রথম চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। এই সামনে এখানে আমরা ডাবলিং ভিউ পয়েন্টে যাব, দেখব, তারপরে পরবর্তী গন্তব্যে। আর অপূর্ব অসাধারণ এই পাইন বনের রাস্তাটা, দুধারে পাইন বন দিয়ে ঢাকা, শুধু ঝিঝি পোকার ডাক আর আঁকাবাঁকা রাস্তা, অসম্ভব সুন্দর। তবে এখান থেকে এই গাড়ি নিয়ে ভিউ পয়েন্টে যাওয়া যাবে না। এখানে কারটাকে পার্ক করে দেওয়া হলো, 50 টাকা করে এখানে টিকিট কাটতে হবে, এই টিকিট কাউন্টার। তারপরে এই টোটো নিয়ে ভিউ পয়েন্টে যেতে হবে। পাহাড়ে টোটো করে যাচ্ছি আমরা প্রথমবার। দারুণ অভিজ্ঞতা, ভয়ও নেই, ভরসাও নেই। চলেছি ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। আবার এখান থেকে নিচে এই রাস্তাতে জেরং ভিউ পয়েন্ট, তার টিকিট এখান থেকে কেটে নিলাম। সেখানে যেতে পার হেড 20 টাকা করে পড়বে। আমরা ডাবলিং ভিউ পয়েন্ট দেখে এই পথে আবার
জিরং ভিউ পয়েন্টে যাব। কতটা কি দেখা যাবে বুঝতে পারছি না, আজকে পাহাড়গুলো পুরো কুয়াশায় ঢাকা, এখানে হু হু করে ঠান্ডা বাতাস বইছে, তবে জায়গাটা খুবই ভালো। নিচ থেকে উপরে এসে একটা ফ্ল্যাট ল্যান্ড, দোলনা লাগানো আছে, ছাতা টাঙানো আছে। এদিকটাতে দেখতেই পাচ্ছেন যে ওই দিকটা জুড়ে যত পাহাড় আছে কুয়াশায় ঢেকে আছে, ঠান্ডা হাওয়া বইছে। আর মেন ভিউ পয়েন্টটা এখান থেকে এই সিঁড়ি বেয়ে দারুণ দারুণ, এই সিঁড়ি বেয়ে একেবারে উপরে উঠে এলাম। আগে যারা এসেছেন তারা এই দোলনায় বসে গেছেন, ও আই লাভ ডাবলিং পয়েন্ট। তার থেকে বড় কথা ওইখানে বসতে হবে। ডাবলিং ভিউ পয়েন্টে এই দিকটাতে সব পাহাড়ই কুয়াশায় ঢেকে গেছে। আমরা ওই দিক দিয়ে এসেছি, ওই দিকটা পাইন বন, আর এইখানে একটা বড় দোলনা, শুটিং পয়েন্টও বটে। কাঁচের সিঁড়ি, ওটা পেরিয়ে এখানে এসে বসলাম, ভয় ভয়ও করছে আর বেশ ভালো লাগছে। দারুণ জায়গা, চারিদিকের ভিউটা অসাধারণ। সব থেকে যেটা, এটা আবার গাছের সাথে আটকানো হ্যাঁ, পুরো জিনিস। এটা এসে পুরো একটা গাছ। ভয় ভয় করছিল আসতে। এই ডাবলিং ভিউ পয়েন্ট দারুণ অভিজ্ঞতা, একেবারে 360 ডিগ্রি, চারদিকটা খোলা, চলো কুয়াশার জন্য পাহাড়গুলো সবটাই দেখা যাচ্ছে না। আমাদের এটা দেখা হলো, এখান থেকে ওইখানে আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টটা দেখে আমরা নেক্সট পয়েন্টে যাব। আরেকটা ভিউ পয়েন্টে চলে এলাম, এর উপর একটা সুন্দর গুম্ফা, আর সেই পতাকাগুলো, পবিত্র পতাকাগুলো দেখুন পথ করে উঠছে। এইখান থেকে এই সিঁড়িটা উঠে গেছে, এখানেও একটা স্কাই ওয়াক আছে, এখানটা দেখব। এখানেও একই, চারদিকটা খুব সুন্দর, একেবারে 360 ভিউ পয়েন্ট। এই যে আই লাভ ডাবলিং। এখানে জুতো খুলে ওঠা যাবে, তবে একসাথে 10 জনের বেশি নয়। আমরা উঠছি, উপরে 3-4 জন আছে, আর আমরা 2 জন, 6 জন হয়ে গেল। আমার একটা রিল তুলে দাও না, ধরো। ডাবলিং এর দ্বিতীয় ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি, একেবারে ওর থেকে আরো উঁচু, দারুণ অভিজ্ঞতা। চোখে দেখতে পাচ্ছি চারিদিকটা পাহাড়ের কুয়াশা ঢাকা, কিন্তু অ্যাকশন ক্যামেরায় হয়তো দেখাতে পাচ্ছি না, কিন্তু দারুণ লাগছে, একেবারে চারিদিকটা খোলা। এখানে 360 ডিগ্রি ভিউয়ে একেবারে উন্মুক্ত পাহাড় আর পাইন বন, দারুণ লাগছে জায়গাটা। একে বলে বোধহয় অফবিট গন্তব্য। রাস্তা খুব একটা ভালো নয়, এবড়ো খেবড়ো, প্রায় জনমানবহীন। রাস্তাটা প্রতি মুহূর্তে বাঁক নিচ্ছে। আমরা জেরং ভিউ পয়েন্টে চলে এলাম। ডাবলিং ভিউ পয়েন্ট থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। এটাও একটা অসাধারণ গন্তব্য, একেবারে নিরিবিলি, প্রকৃতির এক নিস্তব্ধ ঠিকানা। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে। এখানে দেখো কি সুন্দর সুন্দর সব লেখা আছে। বি ক্রেজি এনাফ টু বিলিভ ইউ ক্যান ডু এনিথিং ইন লাইফ। আমাদের সঙ্গে সৌন্দর্য আছেন,
আধো আধো বাংলা ভালোই বলতে পারেন। প্রথমে আমাকে শোনালো যে এটা খুব ভালো জায়গা হচ্ছে, তো খুব ভালো গান গাইতে পারে, একটু গান গেয়ে। সুন্দরজি এখানে পদ্মশ্রী সোনাম সেরিং লেপচার একটি আবক্ষ মূর্তি রাখা আছে, যিনি এই লেপচা কালচারকে রক্ষা করার জন্য বহুদিন কাজ করেছিলেন। তার একটা আবক্ষ মূর্তি এখানে রাখা আছে। এক কথায় অসাধারণ। ওইখান থেকে ধাপে ধাপে রাস্তা নেমে গেছে একেবারে পাহাড়ের নিচের দিকে। মোর গাঁয়ের সীমানার পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির আমরা এই সিঁড়ি বেয়ে বেয়ে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। এই অসাধারণ দৃশ্যকে দেখতে দেখতে অনেকটা নিচে পর্যন্ত এই সিঁড়ি চলে গেছে। চোখ মেলে দেখি অসাধারণ, অপূর্ব। চোখ বুঝে ভাবি আমি ধরিতে না পারি। এখান থেকে দেখলে ভয় করবে, ঝুলন্ত পাহাড়, তার চারধারে রেলিং দেওয়া, ওই দূরে নিচে আর ওই ছোট ছোট গ্রাম আর হোমস্টে। একটা দুর্দান্ত অভিজ্ঞতা। দেখুন প্রকৃতির কি লীলা। এই দুটো পাহাড় আমি এবং আমরা ওই উপরের লোহা সিঁড়ি দিয়ে এইভাবে নেমে এসেছি। দুদিকে দুটো পাহাড়, প্রাকৃতিক তাণ্ডব বা ভূমিকম্পে কোনোদিন এই দুটো পাহাড় এক জায়গায় জুড়ে যায়নি বা ভেঙে যায়নি, আজও অক্ষত আছে। এবং এই পাহাড়ের শেষ প্রান্তে একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের। যে জিনিসটা দেখাবো বলেছিলাম আপনাদেরকে, সেই জায়গাতে এসে পৌঁছে গেছি। খুবই কষ্টকর ওঠা। দেখুন এই পাহাড়টা পুরো ঝুলন্ত উপর থেকে, আর একটি বুদ্ধের প্রায় পূর্ণ দৈর্ঘ্যের একটা মূর্তি এই পাহাড়ের গায়ে আঁকা। রতন বলে একজন পাহাড়ি শিল্পী এই ছবিটা এঁকেছিলেন। কি অসাধারণ, এবং ভাবা যায় না যে এই জায়গাতে কিভাবে এটি তৈরি করেছিলেন। এটা এক দারুণ অভিজ্ঞতা দেখার। আর এখান থেকে নিচটা সেই একই কথাই বলবো, কুয়াশায় ঢাকা হলেও যতটা দেখা যাচ্ছে পাহাড়ি গ্রাম, মায়ামাখা একটা অসম্ভব নিস্তব্ধ সুন্দর গ্রাম। হতে পারে কোন যুবতীর শোক ভরা কথা, হতে পারে কোন ঠাকুমার রাতের রূপু কথা, হতে পারে কোন কৃষকের বুক ভরা ব্যথা। চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি। আমরা এখন চারকোলের রাস্তা দিয়ে যাচ্ছি। এই সামনে যে পুরো শহরটাকে দেখা যাচ্ছে বা যে পাহাড় ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, এটা এই পুরো এরিয়াটা চারকোল। হ্যাঁ, চারকোল থেকে আমরা যাব সামথারের দিকে। চারকোল হয়ে আমরা এখন এসেছি লামাদারা ভিউ পয়েন্টে। কি দারুণ দৃশ্য দেখো, দুর্দান্ত লাগছে। এখানে আসলেই মন ভালো হয়ে যায়। কি অসাধারণ দুর্দান্ত, সত্যি। কি সুন্দর। এখানে থাকলে অনায়াসে মন ভালো হয়ে যাবে। পাহাড় সত্যি মন ভালো করার একটা জায়গা। অপূর্ব দৃশ্য দেখো। বারবার পাহাড়ে এসে যে কথাটা বলতে হয়, অপূর্ব, অসাধারণ, মানে সত্যি আমাদের কাছে অপূর্ব। আগে তো দেখিনি, দেখে মনটা ভরে গেল। পাহাড় সত্যি মন ভালো করার জায়গা। নিচে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে এই পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে, আর ওই দিকটাতে ধাপে ধাপে নেমে গেছে চাষের জমি। কাফরেগাঁও থেকে বেরিয়ে আমরা ডাবলিং ভিউ পয়েন্ট, জেরং ভিউ পয়েন্ট আর লামাদারা ভিউ পয়েন্ট দেখে এবার
পানবুর দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী আজকের আস্তানা পানবু হোমস্টে। আমাদের এই পাহাড়ে বেড়াবার গল্প যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আগামী যে কদিন আমরা পাহাড়ে ঘুরব সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। তাই শুনতে থাকুন আমাদের এই পাহাড়ে বেড়াবার গল্প আর চোখ রাখুন আমাদের এই পাহাড়ি বেড়াবার গল্পে। আজ চললাম, আবার একদিন আসবে এই অসাধারণ পাহাড়ি গন্তব্যে।